আমি যখন ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপির দালাল, আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি কি মুসলমানদের দল। যাব কোথায়, যাব কোথায় ভাই? বলা কি ছেড়ে দেবো ওদের জন্য? বলা ছেড়ে দেবো? বলা ছাড়ার কোনো জায়গা নাই। আপনারা জানেন 21শে জানুয়ারি আসলে 1 বছর পূর্ণ হবে। আমাদেরকে জেলে রেখেছিল, বিশ্বজিৎ দাকেও রেখেছিল। আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কোনো সময় বলার আসলে বলবো, তবে কি খাইয়েছে দাইয়েছে খাওয়া দাওয়াতে আমার তো ঘ্যান ঘ্যানানি নাই। মানুষের অধিকারের লড়াই এসেছি। একবেলা খালি পেটে থাকলে হয় থেকে যাব, কোনো ব্যাপার নয়। 1 মাস রোজাই থাকি আমরা, ও 1 মাস উপোস থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। ও আমাদেরকে না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছপা করতে পারবে না। কিন্তু আমাদেরকে কেন জেলে রেখেছে, কারণটা কি? আমাদেরকে জেলে রাখার কারণটাই হচ্ছে আমরা আপনাদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করছি। ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে, কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেওয়ার কথা বলছে। এটাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের গোসা হয়ে যাচ্ছে। ওরা চায় দলিত, আদিবাসী, মুসলিম, মতুয়া, লোদা, সবর জাতি যারা আছেন, যারা পিছিয়ে বর্গের আছেন, তারা হুজুর হুজুর করবে, ওই 500,000 টাকা দেবে মায়েদেরকে, ওটাই ওদের জন্য বড় পাওনা। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে 500,000 নয়, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। মায়ের হাতে 500,000 দিচ্ছে, মায়ের সন্তানের যখন চিকিৎসার প্রয়োজন হচ্ছে তখন সরকারি জায়গায় চিকিৎসা পাচ্ছি না, আমরা কলকাতায় ছুটে যেতে হচ্ছে সরকারি চিকিৎসা কেন্দ্রে, সেখানেই গিয়েও বেড পাচ্ছি না, হন্য হয়ে ঘুরতে হচ্ছে। বা না হলে আমাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। 10,000-12,000 টাকা খরচ হচ্ছে, 10,000-12,000 টাকা ট্রিটমেন্ট করতে লেগে যাচ্ছে একবারেই। এর বিরোধিতা যখন আমরা করছি তখন আমাদের উপর রাগ হয়ে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা আছেন, আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে? হ্যাঁ, যারা চাষি একটু হাত তুলুন তো, চাষবাসের সাথে যুক্ত। চাষবাসের সাথে ম্যাক্সিমাম যুক্ত। আপনারা যারা আছেন চাষি অনেকেই দেখলাম। আমি কয়েকটা কথা বলবো চাষিদেরকে নিয়ে, কন্টেস্টের আউট অফ কন্টেস্ট। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, এই বিষয়বস্তুর বাইরে যদি বলি অসুবিধা কারো আছে? আমি সবার দীর্ঘায়ু কামনা করি। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানে? একটু হাত তুলে দেখাবেন। হ্যাঁ, কেউ জানে না? ওই জানা আজ থেকে জানতে পারলেন। কৃষক আর 40 বছরের ভাই, তুমি এদিকে সরে যাও, ওদেরকে ডিস্টার্ব করছো কেন? ওরা বসার জন্য এত চেয়ার দিয়ে আছে, চট দিয়েছে, বসো না আরামের সাথে। একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন। 60 বছরের কৃষকও বেঁচে আছে, 80 বছরের কৃষকও বেঁচে আছে, আবার 39 বছর, 40 বছর, 45 বছরের কৃষকও মারা গিয়েছে। কিন্তু কোনো কৃষক যদি মারা যায় 60 বছরের নিচে, সেই কৃষক পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে। এটা জানাচ্ছি বলি নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো, ওরা কেন জানাবে? খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার হয়তো কোনো কৃষক 60 বছরের নিচে মারা গিয়েছে, তার পরিবার জানেনি। তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না, বড় নেতা আছে, দেখুন হয়তো সে তুলে খেয়ে নিয়েছে। খোঁজ নিলেই পাওয়া যাবে। তো আপনারা এগুলো জেনে রাখুন, এগুলো আপনাদের অধিকার। দ্বিতীয় কথা, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কারা পান? কোন কৃষক 60 বছরের উপরে বয়স হয়েছে, ভাতা পাচ্ছেন, কৃষক ভাতা। কারা পান বলুন না একটু? হ্যাঁ, তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না, আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে। যারা কৃষক আছেন আমি তাদেরকে অনুরোধ করবো একটা বিষয়। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। অনেক কৃষকরা হতাশার মধ্যে আছে, কি হবে বলে অনেকে সুসাইড করে নিয়েছে। কদিন আগে দেখলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সুসাইড আপনারা করবেন না।
আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে, সোজা চলে যাবেন কোথায়? বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে ADA, বিডিও র্যাঙ্কের নিচে, ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মাথায় থাকবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এত বড় নাম বলার দরকার নেই, ADA। ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে, আমার নাম অমুক, আমার জমির এই, জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে, কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না, আপনি অনেকে সুসাইড করে নিচ্ছে। কেন করবেন? ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আর পশ্চিম বাংলার যে জনগণ আছে তার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের মেহনতের জন্য, আপনাদের কৃষকদের জন্যই পশ্চিম বাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার 70% আপনারা সহযোগিতা করছেন, মানে আপনাদের ভূমিকা থাকছে। আপনাদের ভূমিকার জন্য পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে। আপনারা তো সুসাইড কেন করবেন? প্রভিশন আছে, আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। যারা এখানে আছেন, যারা আছেন এখানে, আপনারা আজ পর্যন্ত কোনোদিনের জন্য বিডিও অফিস থেকে ধান গাছের বীজ পেয়েছেন তো? ধান বীজ, হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেয়। স্প্রে করা মেশিন, স্প্রে করা মেশিন, এগুলো আপনাদের একটু শুনে রাখুন। ধান কাটা মেশিন দেখেছেন তো? ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায়। আমি ফ্রিটা ছেড়ে রাখলাম। যথাসময়ে অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায়, প্রায় 40% ডিসকাউন্ট পাওয়া যায়। আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম, অত দূরে আমি যাব না। আমি স্প্রে মেশিনের দাম এখন কত? 4000 টাকা, যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে। মার্কেটে কিনতে গেলে 4000 টাকা দাম। আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন, ব্লকের মাধ্যমে কেনেন, আপনি গরিব চাষি, আপনার জন্য সেটা 40% অবধি ডিসকাউন্ট হতে পারে। তাহলে 4000 টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন, সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে? 1600 টাকা ছাড় পাবেন। কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী, যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল, তারা দেখুন যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয়। হয়তো আপনি সেই মালটাই দোকান থেকে গিয়ে 4000 টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে, শুধু আপনি জানেন না বলে। বলবে একটু চোখ কান খুলে রাখুন। আজকের পরে কালকে ছুটি আছে নাকি? কালকে সরকারি ছুটি আছে। মঙ্গলবারে আপনারা বিডিওতে যাবেন, বিডিও অফিসে গিয়ে ADA স্যারকে বলবেন, স্যার আপনার নাম্বারটা দেন। কি বলবেন? স্যার আপনার নাম্বারটা দেন, আর আমি কৃষক, আমার নাম্বারটা আপনি রাখুন। যে ADA স্যারকে রাখা হয়েছে ওই ব্লকের যত কৃষক আছে সবার সাথে সম্পর্ক রাখার জন্য, কৃষকদের অভাব অভিযোগগুলো শুনবে, সেটা সমাধান করার জন্য তাকে ওখানে রাখা হয়েছে। শুধুমাত্র এসি রুমের মধ্যে বসে থাকার জন্য নয়, বা একটা বড় চেয়ার দেওয়া হয়েছে সেখানের জন্য নয়, আপনার কাজ করার জন্য ফিল্ডে এসে আপনাকে বোঝানোর জন্য সেখানে রাখা হয়েছে। তাকে মাইনে দেওয়া হচ্ছে আপনাদেরই মেহনতের টাকা থেকে। সুতরাং আগামী মঙ্গলবার যাবেন, কৃষকরা গিয়ে গিয়ে ADA স্যারকে বলবেন, স্যার আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার নাম্বারটা আপনি রাখুন। বিগত বছরের নাই, এবারে আর তোলাবাজদেরকে, যারা কৃষক নাই তাদেরকে বিভিন্ন যেগুলো ইকুইপমেন্টগুলো আসে তাদেরকে দেবেন না। আমরা গরিব কৃষক, আমাদেরকে দিতে হবে। আমাদের যখন অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন, এই নাম্বারটা নিয়ে আসবেন। যদি নাম্বার নিয়ে আসেন, নাম্বার স্বাভাবিকভাবে নেন না, সেই সুযোগটা ওরা কাজে লাগায়। আর আপনি যখন আপনার নাম্বার দিয়ে আসবেন, ওনার নাম্বারটা নিয়ে আসবেন, উনি কিন্তু দুর্নীতি আর করতে পারবেন না তৃণমূলের উন্নয়ন বাহিনীকে সাথে নিয়ে। বুঝতে পেরেছেন তো? আপনাদের অনুরোধ করছি ওদের সাথে যোগাযোগ রাখবেন, যথাসময়ে যেগুলো যা হয় সেগুলো আপনারা পাবেন। মাইনে দিয়ে রাখা হয়েছে, আপনারাই মাইনে দিয়ে রেখেছেন। ওই ADA স্যারকে আপনারাই মাইনে দিয়ে ওখানে রেখেছেন। উনি মমতা ব্যানার্জির ট্যাক্সাল থেকে টাকা ছাপাচ্ছেন না, নিজের ট্যাক্সাল নয়, অভিষেক বাবুর ট্যাক্সাল নয়,
নাটক করে এখন আমি ভোটে দাঁড়াবো বলেছি বলে নাটক শুরু হয়েছে। ৭৬,০০০ মায়েদেরকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছে, ভাবতে পেরেছেন? উনি 10 বছরের এমপি হতে চলেছে, এখন ভাতা দেওয়ার কথা মনে পড়েছে। কারণ উনি জানে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিয়েছি, ওনাকে পরাজিত করব, টাকা দিয়ে ভোট লুটার চেষ্টা করছে। আমি আপনাদের বলবো, আপনাদের এলাকাতেও দেখবেন ভোটের রাতে টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে। আমি আপনাদের বলবো, টাকাও নেবেন, বিরিয়ানির প্যাকেটও নেবেন, কিন্তু ওদের বিরুদ্ধে ভোটটা একবার দিয়ে দেখুন। যে সরকার চলছে, দুয়ারে সরকার চলছে, আপনাদেরকে আমরা দুয়ারে এমপি এমএলএ কে হাজির করে দেখিয়ে দেব। ঠিক যেভাবে ভোটের সময়ে ভোট চাইতে আসে না, মামা খালা জ্যাঠা মাসি পিসি, ভোটটা দাও ভোটটা দাও, ভোট মিটে গেলে কি হয়? আর দেখতে পাওয়া যায় না। একটু সজাগ সতর্ক হন। আইএসএফ এর একটু 7 দিন 294টা বিধায়ককেই দুয়ারে হাজির করে দেখিয়ে দেবে আইএসএফ। 42টা এমপি দুয়ারে যাবে। ভোটের সময় যেমন দুয়ারে গিয়ে ভোট চেয়েছে, বাকি 5 বছরও কিন্তু যখন নির্বাচিত হয়ে যাওয়ার 5 বছরও ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য করিয়ে দেবো। যদি আপনারা একটু সজাগ আর সতর্ক হন, 2024-এর ভোটটা যদি সঠিক জায়গায় দেন, আপনাদের বলি ঠিক কাজ হয়ে যাবে। মেটিয়াপুরের মতো জায়গা, একটা বাণিজ্যকে চলছে ওখানে, একটা শিল্প, ওখানে বড় শিল্প চলছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি যখন মাইকে বললাম যে মেটিয়াপুরের রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয়, 20 কোটি টাকা বরাদ্দ করেছে, রাস্তা ডেভেলপ হচ্ছে আজকে 9 বছর পরে। বুঝতে পেরেছেন বিরোধী শক্তি থাকা কত ভালো? বিরোধী শক্তি বলছে বলি তো হচ্ছে। আপনার এলাকায় 13 বছর ধরে প্রায় কি আছে, ইছামতি নদীর ওপরে ব্রিজটা আছে। হ্যাঁ, ইছামতির ওপরই তো, হ্যাঁ ইছামতি কোথায় আছে? ইছামতির ওপরই তো আছে রে ভাই। তো হচ্ছে না তো। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভাটা আমি দায়িত্ব নিয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি। এই লোকসভাটা 2024-এ তৃণমূল বিজেপিকে হারিয়ে আইএসএফ কে পার্লামেন্টে পাঠান, দেখবেন তৃণমূলই 2025 শেষ হবে না, তার আগে ব্রিজ বানিয়ে দেবে। কারণ বিধানসভার কথা ভেবে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের সুবিধা হবে। একে যখন আপনার ভোটের গুরুত্ব বোঝাবেন, তখনই আপনার পাশে দাঁড়াবে। যখন দেখবে ও তো ঘাড়কা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি যখন হয়ে গেছে, ও তো আমার যখন ইচ্ছা ওকে আমি করতে পারবো, ডালের মতো রান্না করে ফেলবো, তখন আপনার গুরুত্ব দেবেন। আর যখন আপনি দেখবেন এ ঘরের নয়, এই কোনো সময় অন্যজনকে ভোট দেবে বা ভোট দিয়েছে, এর ভোটটা পেতে গেলে কি করতে হবে? ইছামতির ওপরে যে ব্রিজাতে 13 বছর হয়ে বন্ধ পড়ে আছে, ওটাকে আগে চালু করে দে, না হলে বিধানসভাটাও হাতছাড়া হবে। যদি উন্নয়ন প্রকৃত নিজের চান, এলাকায় বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করুন। বিরোধী শক্তি না থাকার বলে কি হচ্ছে? আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, আপনারা সবাই জানেন। কি করে দুর্নীতি করার সাহসটা পেল? লিস্টটা কোথায় হওয়ার দরকার ছিল? আজকে বিরোধী শক্তি নাই বলে লিস্টটা হওয়ার দরকার ছিল যেখানে, সেখানে না হয়ে এসি রুমের মধ্যে বসে হয়েছে, আপনার প্রধানের বাড়িতে হয়েছে, পার্টি অফিসে বসে লিস্ট হয়েছে। ফলে কি দেখছি? এমন লিস্ট তৈরি হয়েছে যেখানে দুর্নীতিতে ভরা লিস্ট। যদি ওই লিস্টটা গ্রাম সভা ডাকতো, গ্রাম সভাটা কি? প্রধান উপপ্রধান উপস্থিত থাকবেন, পঞ্চায়েতে যারা দায়িত্বশীল আছেন সেক্রেটারি উপস্থিত থাকবেন, মেম্বার উপস্থিত থাকবে, ফাঁকা মাঠে বা যে কোনো জায়গায় ওই বুথের সমস্ত লোককে ডাকা হবে, সমস্ত লোককে কল দেওয়া হবে, অমুক তারিখে অমুক জায়গাতে গ্রাম সভা হবে, ওখানে উপস্থিত থাকো। গ্রাম সভাটা আমি ধরে নিলাম আপনার বুথে 30টা কি 50টা বাড়ি এসেছে। গ্রাম সভাতে শুধু ওরা অ্যানাউন্স করে দিল যে এই বুথে এই বছরে 50 জন বাড়ি পাবে। বাড়ি কারা পাবে? প্রধান উপপ্রধান মেম্বার ঠিক করে দেবে না, ওই যে গ্রামের মানুষ উপস্থিত থাকবেন তারা লিস্ট করে প্রধান উপপ্রধানের হাতে তুলে দেবে। এইটাই হচ্ছে গ্রাম সভা। অর্থাৎ গ্রামের মানুষ যেটা বলবে সেটা শুনতে হবে। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ যেখানে উপস্থিত থাকবে, যার পাকা বাড়ি, তার কি আবাস যোজনার বাড়ির নাম তুলতে দেবে? অন্যজনা বিরোধিতা করবে স্বাভাবিকভাবে। ও 30,000 50,000 টাকা দিলেও গ্রামের বাকি মানুষ বিরোধিতা করবে। ফলে কি হবে? যদি গ্রাম সভা ডাকতো, ডেকে লিস্ট তৈরি করলে এই দুর্নীতি হতো না। তাই আইএসএফ বলছে
বিরোধী শক্তিকে যদি আপনারা শক্তিশালী করেন, ওরা এগুলোকে ডাকতে বাধ্য। বিগত বছরগুলোতে গ্রাম সভার নামই ভুলে গিয়েছিল। এখন কিছু কিছু জায়গাতে আমাদের মতো বিরোধী শক্তিকে ভয় পেয়ে কিছু কিছু গ্রাম সভা ডাকছে। গ্রাম সভাতে ডাকলে লাভ কি? আপনার এলাকায় অনেক বিধবা মা আছে, এখনো বিধবা ভাতা পাওয়ার যাদের যোগ্য তারা পাচ্ছে না। এমন অনেক বার্ধক্যে উপনীত হয়েছে আমার পিতা সমতুল্য, তারা বার্ধক্যে উপনীত হয়েছে, ভাতা পাওয়ার দরকার, তারা ভাতা পাচ্ছে না। এরকম অনেকে আছে না? কিন্তু খোঁজ নিয়ে দেখুন, মেম্বারের বাপ যে অর্থশালী মেম্বারের বা তৃণমূল কংগ্রেস করে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এই ধরনের আছে। কিন্তু প্রকৃত যেনার বিধবা ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না। কিন্তু তবে কিভাবে? লিস্ট কোথায় তৈরি হচ্ছে? তো মেম্বারের বাড়িতে, প্রধানের বাড়িতে লিস্ট তৈরি হচ্ছে। লিস্ট তৈরি হবে গ্রাম সভাতে। আপনার এলাকায় কোথায় পানীয় জলের জন্য কল বসাতে হবে, কোথায় লাইট লাগাতে হবে, কোথায় ঢালাই রাস্তা করতে হবে, কোথায় ছোট্ট পোল করতে হবে, কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, কজন বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, বা এলাকার কি উন্নয়ন হবে, কোনো প্রধান উপপ্রধান এসি রুমে হবে না, বুথে বসে করতে হবে। এটার নাম হচ্ছে গ্রাম সভা। এই অধিকার গ্রামের মানুষের আছে, বুথের মানুষের আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, মানে আমরা বিরোধী শক্তিকে ওরা শেষ করে দেওয়ার ফলে এটা ওরা ওদের মনের মতো ইচ্ছে মতো ওরা করে নিচ্ছে, প্রধানের বাড়িতে বসে, সমিতিতে বসে, যেটা অন্যায় করছে। আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক হলে আগামী দিন এটা ফিরে আসবে। তা আপনাদের অনুরোধ করব, চোখ কানটা খোলা রেখে আগামী নির্বাচনে কন্টেস্ট করব আমরা। আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। বসিরহাট থেকে পার্লামেন্টের মধ্যে পাঠান আইএসএফ এর প্রার্থীদেরকে, প্রার্থী যিনি দাঁড়াবেন পাঠান, এবং চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্রার্থী দেব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে উৎসাহিত করবেন। আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেমেছে, যাতে আরো বেশি শক্তিশালী হয়, সমাজের মানুষের কথা আরো বেশি বলতে পারে, তার আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। শেষে দেখে এসে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। দেখুন, স্বাস্থ্যের সমস্যা আমাদের চারিদিকে চলছে। আপনাদের লোকাল হসপিটালটার নাম কি? হ্যাঁ, ব্লকের হসপিটালটা কোথায় আছে? ওটা তো জেলার না, ব্লকের সাব ডিভিশন। হ্যাঁ, রুদ্রপুর হসপিটালে গেলে ট্রিটমেন্ট হয় তো? আমার একটা কোনো মাকে বা কোনো বোনকে যারা প্রেগনেন্ট আছে, সন্তান প্রসবের জন্য নিয়ে গেলে তার সন্তান প্রসব ওখানে হয়? বলে বলবেন আপনারা। হ্যাঁ, কোথায় যেতে হয় একটু বলুন না, কোথায় যেতে হয়? বসিরহাট এখান থেকে কত কিলোমিটার? 10 কিলোমিটার। আর যদি হেভি ইনজোর্ড কেউ হয়ে যায়, বসিরহাটে গেলে হয় কোথায় যেতে হয়? আরজি করে। বাহ, এবার বলুন আপনাদের এখানকার যে লোকাল হসপিটালটাকে মেরে রেখেছে কেন? লোকাল হসপিটালে খোঁজ নিয়ে দেখুন, আমার মনে হয় ইসিজিও ঠিকঠাক হয় না, এক্সরে ইসিজিও ঠিকঠাক হয় না। হয় কি? কেন হয় না? এগুলো তো লোকাল হসপিটালে হওয়ার দরকার। ব্লকের হসপিটালে খোঁজ নিয়ে দেখুন। আপনাদের এখানে যে তৃণমূলের বড় বড় নেতারা আছে না, বড় বড় কথা ভাষণবাজি করে বেরোয় চলে, তাদের সাথে দেখুন বেসরকারি সব হসপিটাল, আমি বলবো না, নার্সিংহোমের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লকের জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। মিলছে কি? অমুক মালিকের সাথে অমুক তৃণমূলের নেতার কেমন মিল আছে, একটু চোখটা বন্ধ করে দেখুন। কেন বলুন তো? মাসোহারা দেয়। যদি সরকারি জায়গায় ইসিজি হয়ে যায়, এক্সরে হয়ে যায়, বিভিন্ন চিকিৎসা যদি আমি সরকারি হসপিটাল থেকে পেয়ে যাই, রক্ত পরীক্ষা থেকে শুরু করে যা পরিষেবায় চিকিৎসা পরিষেবা, স্বাভাবিকভাবে আমি কি টাকা দেওয়ার বেসরকারি থেকে করব? আমি তো করব না ভাই। কে করবেন বলতে পারছি না। আমি করব না। সরকারিতে যদি আমি বিনামূল্যে পাই, কেন বেসরকারিতে যাব? তাহলে যদি সবাই সরকারিতে চলে যায়, বেসরকারিগুলো মাছি মারবে তো? বেসরকারিগুলো মাছি মারবে। তো বেসরকারি হসপিটালের মালিকগুলোকে খোঁজ নিয়ে দেখুন, কিন্তু সবাই নয়, একটা মাসোহারা আপনাদের ব্লকের নেতাগুলো পায়। এই ব্লকের নেতাগুলো মাসোহারা নিয়ে ব্লকের সরকারি হসপিটালগুলোকে ধ্বংস এই নেতাদের দ্বারাই হয়ে যাচ্ছে।
যাদের দ্বারাই আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আগামী দিনে জনবিচ্ছিন্ন করতে হবে। জনবিচ্ছিন্ন কিভাবে করবেন? তার প্রক্রিয়াই হচ্ছে ভোট। ভোট এদের বিরুদ্ধে দেবেন, এদেরকে জনবিচ্ছিন্ন করে দেবেন। আগামী দিনে এখানে এমন পঞ্চায়েত সমিতির সভাপতিকে বানান, যার সর্বপ্রথম কাজ হবে সে শপথ গ্রহণের পরেই ব্লক হসপিটালকে যাতে উন্নত মানের করা যায় সেই দিকে নজর রাখবে। তাই সেই রকম নেতাকে নির্বাচিত করে পঞ্চায়েত সমিতির সভাপতি বানান, তাই আপনার এলাকার উন্নত হবে, আপনার এলাকায় উন্নয়ন হবে, হসপিটালের মান পরিবর্তন হবে। আর অন্যথায় যদি ওই তোলাবাজগুলোকে রাখেন, এখন ওপিডিতে যা হচ্ছে, ওপিডি আগামী দিনে ওপিডিটাও হয়তো বন্ধ হয়ে যাবে, ডক্টর আসবে না। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, অনেকক্ষণ বকে ফেললাম, দিনের শেষে আবারও বলছি, আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। আপনার অধিকার আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। প্রয়োগের অভাবে আপনারা যেগুলো জানেন না সেগুলো আরো জানাই না। সঠিক জায়গায় প্রয়োগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে যারা বসে আছেন চাষি ভুষি মানুষ, অনেক রকম ভাবে মারা যায়, দুটো কারণেও মারা যায় চাষিরা। একটা অনেক কারণ আছে, দুটো হচ্ছে, দুটোর মধ্যে হচ্ছে একটা সাপে কামড়ে মারা যায় চাষিরা, চাষ করতে গিয়েছে কামড়ে মারা যায়, আর একটা বাজ পড়ে মারা যায়। আপনারা হয়তো অনেকের অবাক হবে, সাপে কামড়ে মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ পায়। বুঝতে পারছেন না কি বলছি? খোঁজ নিলে দেখা যাবে আমাদের এলাকার অনেকে সাপে কামড়ে মারা গিয়েছে। সারা ভারতবর্ষে এক বছরে 50,000 মানুষ সাপে কামড়ে মারা যায় সরকারি মতে, বেসরকারিতে বলছে ওটা 1.5 লক্ষের কাছাকাছি। পশ্চিমবাংলাতে এক বছরে 850 জন সাপে কামড়ে মারা যায়, এটা সরকারি। তাহলে বেসরকারি কত মারা যাচ্ছে? নিশ্চিত আরো বেশি হবে। সরকার আর একটা প্রকল্প আছে, পলিসি আছে, কোনো পরিবারের কেউ যদি সাপে কামড়ে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এইগুলো বলে দিচ্ছি বলি আমাদের অপরাধ, আমাদেরকে বিজেপির দালাল, আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ পায়, কিন্তু আমাদেরকে জানানো হয় না, সেটা টাকাটা কি হয়? লুট হয়ে যাচ্ছে। আপনার বাড়ির কি হয়তো মারা গিয়েছে, খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবর্তে নেতা অন্য তুলে টাকা খেয়ে নিচ্ছে। তো এইগুলো বলি আমাদের অপরাধ হয়ে যায়। তবে সাপের বিষের কথা বলছি, অপদার্থ সরকার খেলা মেলা হ্যানত্যান যেখানে সেখানে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে এরা। কিন্তু এই যে সাপের কামড়ের অ্যান্টিভেনাম যাকে বলে, এক পরিভাষায় ঔষধ, সাপে কামড়েছে কোন ঔষধ দিলে ভালো হবে, বাঁচবে, অ্যান্টিভেনাম বলে মেডিকেল সায়েন্সের ভাষায়। তো অ্যান্টিভেনাম 2009-10 দিকেও আমাদের রাজ্যে তৈরি হতো, এখন আমাদের রাজ্যে তৈরি করা বন্ধ করে দিয়েছে। এখন আমরা কোথা থেকে নিয়ে আসছি অ্যান্টিভেনাম? তামিলনাড়ু থেকে নিয়ে আসছি। যারা একটু বয়স্ক আছেন, একটু যারা এই বিষয়ে একটু মানে নিয়ে স্টাডি করে, একটু দেখবেন একটা সময় ছিল সাপের কামড় দিলে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে যাওয়া যেত, সে রোগী বেঁচে যেত ওষুধ প্রয়োগ করলে বা অ্যান্টিভেনাম দিলে। এখন খোঁজ নিয়ে দেখুন যে সাপে কাটা রোগী যারা আছেন, হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে যাচ্ছে, তাকে অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে, তারপরেও সংখ্যায় দেখুন বেশি, মারা যাওয়ার সংখ্যা বেশি হচ্ছে, 3 দিন 4 দিন পরেও মারা যাচ্ছে। ভালো হয়ে বাড়ি ফেরার সংখ্যা অনেক কম। কারণটা কি? আগে ভালো হয়ে বাড়ি ফিরে যেত, এখন ফিরছে না কেন? কারণটা কি? কারণটাই হচ্ছে এখন আমাদের রাজ্যে তৈরি হচ্ছে না, হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে। ফলে এখানে একটা বিশাল সমস্যা তৈরি হচ্ছে। অনেকে ভাববে তামিলনাড়ুতে তৈরি, আমাদের রাজ্যে তৈরি আলাদা কেন? তামিলনাড়ুতে চন্দ্রবোড়া সাপের বিষ থেকে চন্দ্রবোড়া সাপের আবার অ্যান্টিভেনাম হয়। মানে আপনাকে চন্দ্রবোড়া সাপ কামড়েছে, ওইটা প্রতিহত করতে গেলে প্রতিষেধক হিসাবে চন্দ্রবোড়া সাপের বিষ থেকে ঔষধ তৈরি করে অ্যান্টিভেনাম আপনাকে প্রয়োগ করতে হবে। এবার হচ্ছে মেডিকেল সায়েন্স বা গবেষণা করে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপের যে বিষক্রিয়া আছে, বিষ, তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষের মধ্যে ফারাক। দুটোই কিন্তু চন্দ্রবোড়া সাপ। পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপের বিষ আর তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষের আলাদা। ওটা কি হচ্ছে, আমাদেরকে কামড়েছে পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপ, আমাকে নিয়ে এসে দিচ্ছে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনাম। তো কাজ করবে? বেশি দিতে হচ্ছে, 3 দিন 4 দিনের পরে অনেকে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? কোনো নেতারা হচ্ছে না, বাবুরা হচ্ছে না, কলকাতার বাবুরা তো হচ্ছেই না,
ওটা গ্রামের মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা দাবি তুলবো, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। বিগত বছরের ন্যায় 2009-10-এর সময় যেভাবে আমাদের রাজ্যে অ্যান্টিভেনাম তৈরি হতো, অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে ওই দায়িত্ব নিয়ে আমাদের রাজ্য থেকে অ্যান্টিভেনাম তৈরি করতে হবে। বেশি কিছু ব্যাপার না। পশ্চিমবাংলায় অনেক সাপ আছে, অনেক ধরনের সাপ আছে, ভারতবর্ষে অনেক সাপ আছে, অনেক ধরনের সাপ আছে, কিন্তু পশ্চিমবাংলার 6 রকম সাপ বেশি কামড়ায়, সাপের কামড়ে মারা যেতে পারে। 4 ধরনের সাপ বেশি কামড়ায়, বেশি দেখা যায়, আর 2 ধরনের সাপের রেয়ার আছে। তাহলে এই 6 রকম সাপের অ্যান্টিভেনাম যদি তৈরি করতে পারে পশ্চিমবাংলার সরকার, তাহলে আমাদের চাষি থেকে শুরু করে যারা সাপে কামড়ে মারা যাচ্ছে, তাহলে তার হাত থেকে তো বাঁচতে পারতো। কিন্তু এটা কি? এটা গ্রামীণ সমস্যা, এটা শহরের বাবুদের ব্যাপার নয় তো। এটা অভিষেক বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা ফিরাদ বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা শোভন বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না, এটা মদন বাবুর পরিবারের কারো ডিস্টার্ব হবে না। এটা ডিস্টার্ব কাদের হবে? গ্রামের মানুষের হবে। আর গ্রামের মানুষের কথা ওরা ভাবে না। যদি গ্রামের মানুষের কথা ভাবতো, প্রতিনিয়ত হাতি এসে জঙ্গল মহলে জঙ্গল ছেড়ে দিয়ে লোকালয়ে এসে মানুষকে পিষে মারছে, হত্যা করছে। গত বছরে একজন পরীক্ষার্থীকে পিষে মেরে দেওয়ার পরেও জঙ্গল যেভাবে অবাধে কাটা চলছে সেটাকে বন্ধ করে লোকালয়ে হাতি কেন চলে আসছে, জঙ্গলে যাতে থাকে তার ব্যবস্থা করত। অপদার্থ মন্ত্রী এখন তো জেলে আছে, আমি প্রশ্ন করেছিলাম একবার অপদার্থ মন্ত্রীকে যে এত হাতি জঙ্গল ছেড়ে চলে আসছে কেন, কি উত্তর দিয়েছিল শুনবেন? ও জেলে রাখাই ওকে ভালো। সত্যি বলছি, বলছে হাতিকে আর জঙ্গলের খাবার ভালো লাগছে না, ওই জন্য গ্রামের খাবার খেতে আসছে। বিশ্বাস করুন, আমাকে শুনে হাসি পেয়ে গেছিল। বুঝতে পারছেন কি বলছি? বলছে জঙ্গলের খাবার আর ভালো লাগছে না, ওই জন্য গ্রামে এসে খাবার খাচ্ছে। এটা বলছে না, ওই মুখ্যমন্ত্রীর ভাইপো টাইপের যে সমস্ত দামাল ছেলে আছে, তারা জঙ্গল কেটে সাফ করে দিয়ে ওখানে রিসর্ট বানাচ্ছে, ওদের আমোদ প্রমোদ করার জায়গা বানাচ্ছে। ফলে জঙ্গলে হাতিদের থাকার জায়গা কমে যাচ্ছে, খাদ্যের যোগান কমে যাচ্ছে। সে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে চলে আসছে খেতে, এসে কি করছে? শুধু খেয়ে যাচ্ছে না, মানুষের ক্ষতিও হয়ে যাচ্ছে। এটা গ্রামীণ সমস্যা। ওই হাতি যদি শহরে ঢুকতো, দেখতেন হাতিকে যাবে কিভাবে জঙ্গলে রাখতে হয়, সব সমস্যার সমাধান করে দিত। শহরে তো ঢুকছে না, ঢুকছে গ্রামে। গ্রামের মানুষ তো সাপে কাটে মারা যাচ্ছে, তো শহরের বাবুদের তো অসুবিধা হচ্ছে না। সেজন্য ওইদিকে কোনো খেয়াল নাই। আমাদেরকে এই আওয়াজগুলো তুলতে হবে। আর এই কথা বলি বলে, মানুষের সমস্যার কথা বলি বলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি, আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। যেখানে হকের কথা বলছি, অধিকারের কথা বলছি, আমাদেরকে এভাবে দেখে দিচ্ছে। তবে এই নিয়ে আমরা ভাবি না, কারণ আমরা মঞ্চ থেকে বিনয় বাদল দীনেশের কথা বলি, শহীদ আশফাকুল্লাহর কথা বলি। আমরা ভুলে যাই না সে 21শে জানুয়ারি 2023-এর কথা আমরা ভুলে যাচ্ছি না। মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, মানুষের অধিকার সুনিশ্চিত করতে গিয়ে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে জেলে রেখেছে। তবে একটা কথা বলছে এখানে দাঁড়িয়ে, একবার নয়, আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেটা নেমেছি, তা থেকে পিছপা হব না। আমরা মঞ্চে দাঁড়িয়ে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি। মাত্র 18 বছর বয়সে আপনার ক্ষুদিরামের কথা বলি, শহীদ হয়েছে দেশের জন্য। 19 বছর বয়সে প্রফুল্ল চাকি শহীদ হয়েছে। 22 বছর বয়সে প্রীতিলতা শহীদ হয়েছে। 25 বছর বয়সে বিরসা মুন্ডা শহীদ হয়েছে। 27 বছর বয়সে ভগৎ সিং শহীদ হয়েছে। এমন করে 30-এর কোটা পার হয়নি, আপনার আশফাকুল্লাহর মতো লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছে। তাদের উত্তরসূরি আমাদের মধ্যে প্রয়োজন আছে। আমাদের সমাজ থেকে আমরা আবার নতুন করে প্রফুল্লকে খুঁজছি, প্রীতিলতাকে খুঁজছি, আশফাকুল্লাহকে খুঁজছি, ভগৎ সিংকে খুঁজছি, বিরসা মুন্ডাকে খুঁজছি। আজকে খুবই প্রয়োজন আছে। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। কিন্তু আজকে অপদার্থ সরকার স্বাধীন দেশে
এবং সংবিধানের ওপরে যে আমাদের অধিকার আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। দলিতদের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, আদিবাসীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, মাইনরিটিদের যে অধিকার আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার অপদার্থ সরকার সেটা বুঝিয়ে দিচ্ছে না। এর পরিবর্তে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের মধ্যে থেকে নতুন করে প্রফুল্লকে আমরা দেখতে চাই, শহীদ ক্ষুদিরামের মতো দেখতে চাই, আশফাকুল্লাহর মতো দেখতে চাই। আপনাদের মধ্যে থেকে উঠে আসবে আগামী দিনের সাথ নিয়ে যারা দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান পরিপন্থী সার্বভৌমত্বকে যারা আঘাত করছে এবং সংবিধান পরিপন্থী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের জাগরণ হতে হবে। তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? না পুলিশ আসলে ভয় পেয়ে যাবেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই। শীতকালের সময় পুলিশ যদি আসে মিথ্যা কেস দিচ্ছে তো, হ্যাঁ বুঝতে পারছি না। ও আচ্ছা, তো ভয় পাবেন না, মিথ্যা কেস দিলে ভয় পাবেন না, এটা মাথায় রাখবেন। পার্টিটার নাম আইএসএফ। পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি, মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি। আমরা নেতা হতে যেতে পারি, রাজ্যের নেতা, কিন্তু আমাদেরকে বুথে নেভে কাজ করতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আইএসএফ পার্টি, ভয় পাবেন না। আপনাদের বলে যাই একটা কথা, ধরুন না আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে, পুলিশ এসে অ্যারেস্ট করেছে, পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে, যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে, একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল। ওই শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার বুথের কারণে আমি মিথ্যা কেস দিলে 4 গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে। ও ঘিরে ফেলুক, তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে, এটা বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে, কিচ্ছু চাপ নেবে না, এটা ঠান্ডা কাল। পুলিশের যিনি দায়িত্বে থাকবেন, লিড করে একটা অফিসার, বলবেন স্যার একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই। আপনাদের বলে রাখি, জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না, পাতলা কম্বল, ঠিক আছে? দুটো দেবে, একটা গায়ে দেবে, একটা বিছানো, আর তলায় তো ঠান্ডা উঠতে পারে। একটু মোটা কম্বল নিয়ে নেবেন, নিয়ে বলুন সাহেব চলুন। যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয়। এটা পারবেন তো? বলে মা, মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের বসিরহাট কোর্ট তো, বসিরহাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরহাট কোর্টে রেডি করে দেবে। আপনি যাওয়ার আগে বসিরহাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে। আপনাকে জামিন করাবো, ধরে নিলাম বসিরহাট কোর্টে জামিন হলো না, কোথায় যেতে হবে? বারাসাত কোর্টে। ধরে নিলাম ওখানেও জামিন হলো না, কোথায় যেতে হবে? হাইকোর্টে গিয়ে জামিন করাবো। আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না, আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা অ্যান্টি সোশ্যাল নয়, অসামাজিক নয়, দেশ বিরোধী কাজ করব না। আমরা দেশকে গঠনের জন্য এসেছি, আমরা কি দেশ বিরোধী কাজ করব? বুকে তো বল আছে, ভরসা আছে। ধরে নিচ্ছি তারপরেও মিথ্যা এমন কেস দিয়েছে, সুপ্রিম কোর্টে যেতে হবে। আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন। আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি। সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো। আমরা তারপরে কি করব? কেস তো চালাবো, ছেড়ে দেবো নাকি? জামিন করে চুপ থাকবো নাকি? মিথ্যা কেস কতদিন চলবে? খুব বেশি 5 বছর, 4-5 বছর। কেন এভিডেন্স কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না। ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে, আইনের চরকে মুখ ফুলিয়ে চলে এসছে। মানে নানি দাদির গল্প, অমুক না আমার কেস দেখে। আরে মানে কি? সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা, ওখানে চলে না। নানি দাদির গল্প চলে না। আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে, বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি। বলে কি প্রুফ আছে দেখাও। আর যে ভিডিওটা চালিয়েছে সেখানে আমি আর বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আমি শুনলাম পরে, আমি তো তখন জেলে ছিলাম। এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশকে মারার জন্য নওশাদ সিদ্দিকী বলছে, আর সেই ভিডিওটা যেটা বাসছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু। এটা কোন থানা?
বাদুরিয়া থানাতে 20টা পুলিশ নাই, খোঁজ নিয়ে দেখুন 20টা পুলিশ নাই। বাদুরিয়াতে 4 লক্ষ মানুষ কম করে রাত্রে ওই 20টা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাই। তাহলে ওরা আমাদের বন্ধু তো। যদি আমাদের শত্রু হতো আমরা ঘুমাতে পারতাম? আমাদের বন্ধু। হ্যাঁ, বন্ধু সেজে যারা শত্রুতা করছে, যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। কটাকে কলকাতা হাইকোর্টে দেখেছি, ওসি ওখানে গিয়ে একটা ঠান্ডা মেরে গিয়েছে, আরো কটা যাবে। আপনার এলাকার কেউ যদি কোনো পুলিশ আইন বহির্ভূত কাজ করে, আইন হাতে আপনারা তুলবেন না, ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যে হাজির করতে হয় আমাদেরকে জানাবেন, আমরা করব। কিন্তু কেউ আইন হাতে তুলবেন না, তারা আমাদের বন্ধু, আমরা তাকে করব। যেটা বলছিলাম, 2 বছর 4 বছর পরে কেস কি হবে, আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব, অর্থাৎ পুরো মুক্ত। তারপরে কি ছেড়ে দেব? একটু খোঁজ নিয়ে দেখে নেবেন। কারণ আমি মিথ্যা মামলা করলে মানহানির মামলা হয় একটা, ঠিক আছে? আমার ভাইকে তুলে জেলে নিয়ে গেছিলে, আমার ভাইকে ডিস্টার্ব করিয়েছে, ছুটিয়েছো, আমি ছেড়ে দেবো? ওই উকিলকে দিয়ে যে বেটা মিথ্যা কেস করেছিল দাদা দিদির কথা শুনে, সেই ব্যাটার বিরুদ্ধে আমরা মানহানির মামলা ঠুকবো। মানহানির মামলা 2 রকম ভাবে হয়, একটা সিভিল হয়, একটা ক্রিমিনালে হয়। একটা হচ্ছে টাকা পয়সা ক্ষতিপূরণ হয়, আর একটা জেল জরিমানা হয়। দেখবো ব্যাটা যদি অর্থশীল হয়, বিত্তশালী হয়, ওর নামে সিভিলে যাব, ওর জেল খাটানোর মামলাতে যাব। আর ও যদি গরিব হয়, ওর চুলকানি বেশি, ওকে ক্ষতিপূরণে যাব। বুঝতে পারছো না? বড় লোকের জন্য যাব জেল খাটাতে, আর গরিবের যাব ফাইন করাতে। সুতরাং যারা মিথ্যা কেস করছেন আমাদের নামে, তাদেরকে বলে দেবেন, দাদা দিদির কথা শুনে কেস করছো করো, কিন্তু যখন ফাঁদে পড়বে কোনো দাদা দিদি থাকবে না। আরে এই শাহজাহান শেখের কথা বলছি, বাঘ বলতো তো, আজকে দলার পাশে আছে তো। এখন দল কি করছে? ওকে পালাতে সহযোগিতা করছে, বলছে তুই পালা। বুঝতে পারছো না? পালাতে সহযোগিতা করছে। আজ প্রথম দিন দল অনেক কথা বলেছিল, আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে। এটা নিয়ম। শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না থাকে বিপদের সময়ে, প্রধানগুলো দেখো লুকিয়ে বেড়াচ্ছে, দল এখন পাশে থাকছে না। আপনার পাড়ার চারানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে, দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো? হ্যাঁ, মনে হচ্ছে থাকবে? আমরা 42 দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাটছে, যোগাযোগ করেছে, আমাদের বলেছে, দুঃখ করছে, ভাইজান বিশ্বজিৎদার সাথে বেশি হতো, আমাকে সেলে রাখতো, বিশ্বজিৎদার সাথে কিছু রকম থাকতো, আমি তো একা থাকতাম। বিশ্বজিৎদার সাথে বেশি কথা বলেছি, ভাইজান বা বিশ্বজিৎদা আমরা তৃণমূলের হয়ে খেলতাম, মানে বুঝতে পেরেছেন তো, আমরা তৃণমূলের হয়ে খেলতাম, ফেসে গিয়েছি, জেলে আছি। আমার বাড়ির লোকজন নেতার কাছে গেলে নেতার বাড়ি থেকে দূর দূর করে হাঁকিয়ে দেয়। আমরা সব নম্বর দিয়ে এসেছি, অনেকের জন্য আমরা উকিল লাগিয়েছি, জামিন করিয়ে। একটাই কথা, মূল স্রোতে ফিরে আসো, মূল স্রোতে ফিরে আসো, আমার হয়েও খেলতে লাগবে না ভাই। ওই খেলা বন্ধ করো। কে কাকে খেলছে? মামার ছেলে জ্যাঠার ছেলের সাথে যে খেলছে, ভাই কাকা ভাইপো, খেলা বন্ধ করো। ওদিকে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে, কোনো সমস্যা হচ্ছে না। আর যত খেলাকলি মারামারি ওই বুথের স্তরে কেন হবে? এটা আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি অবাক হয়ে যাই, মারামারি যত বুথের লোক, আর যার জন্য মারামারি করলো দেখো সে এক জায়গায় এসি রুমের মধ্যে বসে চা খাচ্ছে। তারা যদি এক জায়গায় এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা পারবেন না? আমি আইএসএফ এর যারা আছে তাদের বলবো, এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। লোকালে যারা তৃণমূল করে, বিজেপি করে, সিপিএম করে, আইএসএফ করে, কারো দেখার দরকার নেই। যে কোনো নেতা হবে, সৌজন্যতার রাজনীতি আপনারা করুন, তাদেরকে চায়ের অফার করুন। ওরা যদি এসিতে খেতে পারে, আপনারা নন এসিতে চা খাবেন। এটা আমি আইএসএফ এর ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এই সমাজ ব্যবস্থা গড়তে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো সময় আসলে কথা হবে। তবে 21শে জানুয়ারি ভুলে যাবেন না তো? কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো? একদম কলকাতা রাজপথে দেখাবে। কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের মিটিং করতে, আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাওয়ার পথে অনুরোধ করব, গাড়ি কেউ জোরে চালাবেন না, ধীরে সুস্থে যাবেন, ট্রাফিক মেনটেন করবেন। বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয়। শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন। একদম 11টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে। বেলা ছোট, সকাল সকাল আমরা ছেড়ে দেবো। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আসুন। ফ্যাসিস্ট বিজেপি, 1 মিনিট দাঁড়াবেন। আমাদের শুধু
হ্যাঁ, একটা ঘোষণা দেবে, আমাদের জেলা প্রেসিডেন্ট এসে পৌঁছেছে, একটা ঘোষণা দেবে। আপনারা অপেক্ষা, একটা মিনিট আর দু একটা মিনিট দাঁড়িয়ে যান। যে আমরা ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জোট গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে উপস্থিত হচ্ছি। সকলের কাছে এ বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে একটা ঘোষণা দিচ্ছেন রাজ্য কমিটির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আপনাদের জেলা সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন।